তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যা শক্তি সংরক্ষণ সূত্র নামেও পরিচিত। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তবে এই সূত্রের কিছু সীমা আছে। যেমন 1, প্রক্রিয়ার দিক নির্দেশ করে না। এই সূত্র প্রক্রিয়া স্বতঃসিদ্ধভাবে ঘটবে কিনা তা নির্ধারণ করতে পারে না। এটি শক্তি প্রবাহের দিক নির্দেশনা দেয় না। যেমন তাপ গরম থেকে ঠান্ডা দিকে যায়, কিন্তু কেন যায় তা ব্যাখ্যা করে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এ এবং বি দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনা হলো। এ বস্তুর তাপমাত্রা বি বস্তু অপেক্ষা বেশি। এক্ষেত্রে তাপীয় সংস্পর্শে আসার পরে এ বস্তু থেকে বি বস্তুতে তাপের প্রবাহ হবে, কিন্তু বি বস্তু থেকে এ বস্তুতে দিকে তাপের প্রবাহ হয় না। কিন্তু প্রথম সূত্র থেকে তাপের প্রবাহের দিক সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না। 2, শক্তির গুণগত মান বোঝায় না। এটি শুধুমাত্র শক্তির পরিমাণের হিসাব করে। শক্তির গুণগত মান বা কার্যক্ষমতা নিয়ে কিছু বলে না। উচ্চমানের শক্তি যেমন যান্ত্রিক কাজ এবং নিম্নমানের শক্তি যেমন নিম্ন তাপমাত্রার তাপ এর মধ্যে পার্থক্য করে না। 3, অপূরণীয়তা বা এনট্রপির ধারণা নেই। এই সূত্র প্রাকৃতিক প্রক্রিয়ায় অপূরণীয়তা বা এনট্রপির পরিবর্তন নিয়ে কিছু বলে না। এটি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। 4, গতিশক্তি এবং বিভব শক্তি উল্লেখ করে না। প্রথম সূত্র সাধারণত সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের উপর জোর দেয় এবং গতিশক্তি বা বিভব শক্তির পরিবর্তন সম্পর্কে কিছু বলে না, যদি না তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। 5, শক্তি রূপান্তরের পদ্ধতি ব্যাখ্যা করে না। শক্তি কিভাবে রূপান্তরিত হয় বা এই রূপান্তর কতটা কার্যকর তা নিয়ে প্রথম সূত্র কিছু বলে না। 6, আদর্শ সিস্টেমের উপর নির্ভরশীল। এটি সাধারণত বদ্ধ বা আদর্শ সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে বাস্তব জীবনের খোলা সিস্টেমে, যেখানে শক্তি এবং ভর উভয়ই সিস্টেমের সীমানা অতিক্রম করে, এর প্রয়োগ সীমিত। 7, শক্তির নির্ধারিত মান জানায় না। এই সূত্র সিস্টেমের শক্তি পরিবর্তন নিয়ে কাজ করে, কিন্তু কোনো সিস্টেমের শক্তির নির্দিষ্ট বা প্রাথমিক মান জানায় না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র জটিল থার্মোডাইনামিক সিস্টেমের সম্পূর্ণ চিত্র দেয় না। এটি ব্যাখ্যা করার জন্য দ্বিতীয় এবং তৃতীয় সূত্র প্রয়োজন। প্রত্যাবর্তক ও অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রতি স্তরে তাপ ও কার্যের ফলাফল সমান ও বিপরীত হয়, তাকে প্রত্যাবর্তক প্রক্রিয়া বলে। আর যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, তাকে বলা হয় অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। ধরি কোনো একটি তাপগতীয় সংস্থা এ অবস্থায় আছে। এই অবস্থায় কিছু পরিমাণ তাপ শোষণ করে এবং কিছু কার্য করে সে কি হলো, বি অবস্থায় এলো। এইবার বি অবস্থা থেকে এ অবস্থায় ফিরে আসার সময় প্রতি স্তরে সংস্থাটি একই পরিমাণ তাপ বর্জন করবে এবং সংস্থাটির উপর একই পরিমাণ কার্য করা হবে। তখন একে বলা হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া। কিন্তু এ থেকে বিতে গেল, বি থেকে এতে ফিরে আসার সময় প্রতি স্তরে তাপ বর্জন এবং সংস্থার উপর প্রদত্ত কার্য একই রকম না হলে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে গিয়ে অপ্রত্যাবর্তক
প্রক্রিয়া। প্রত্যাবর্তক প্রক্রিয়ার শর্ত, কন্ডিশনস অফ রিভার্সিবিলিটি। 1. প্রক্রিয়াটি আপাত স্থির হতে হবে, অর্থাৎ প্রক্রিয়াটি খুবই ধীরে সম্পন্ন করা উচিত যাতে সংস্থাটির প্রতিটি ধাপে সাম্যাবস্থায় থাকে। 2. সংস্থার মধ্যে কোনো ক্ষয়কারী বল যেমন সান্দ্রতা, ঘর্ষণ বল ইত্যাদি থাকা বা কাজ করা উচিত নয়। অতএব প্রত্যাবর্তক প্রক্রিয়া শুধুমাত্র একটি আদর্শ ধারণা মাত্র। সংস্থার ক্ষয়কারী বল কমিয়ে এবং সিস্টেমটিকে এক অবস্থা থেকে অন্য অবস্থাতে নিয়ে যাওয়ার দ্বারা একটি বাস্তব প্রক্রিয়াকে প্রত্যাবর্তক প্রক্রিয়া বলা যেতে পারে। ধরা যাক একটি বিকারের মধ্যে জলকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম করা হলো। যদি এই উত্তাপীয় পদ্ধতি ধীরে ধীরে হারে হয় এবং প্রত্যেক ধাপে তাপমাত্রা বৃদ্ধি খুব অল্প পরিমাণে হয়, তাহলে এটি প্রত্যাবর্তক প্রক্রিয়া। অপ্রত্যাবর্তক প্রক্রিয়া কোনো আবদ্ধ সিলিন্ডারে রাখা গ্যাসকে হঠাৎ প্রসারিত হতে দিলে সেই প্রক্রিয়াটাকে বলা হবে গিয়ে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। প্রত্যাবর্তক ও অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার পার্থক্য, ডিফারেন্স বিটুইন রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। প্রত্যাবর্তক ক্রিয়া, অপ্রত্যাবর্তক ক্রিয়া। একে বিপরীতমুখী অভিমুখে চালনা করা যায়, একে বিপরীত অভিমুখে চালনা করা যায় না। এটি সংঘটিত হতে অসীম সময় নেয়, এটি সসীম সময়ে সংঘটিত হয়। এটি খুবই ধীর গতির প্রক্রিয়া, এটি সাধারণত দ্রুত গতির প্রক্রিয়া। প্রত্যাবর্তক প্রক্রিয়া আপাত স্থির, অপ্রত্যাবর্তক প্রক্রিয়া আপাত স্থির নয়। প্রক্রিয়ার অভিমুখ বিপরীত দিকে পরিবর্তন করলে সংস্থা এবং পরিপার্শ্ব উভয়ই প্রাথমিক অবস্থায় ফিরে আসে। এইরূপ পরিবর্তনে সংস্থা এবং তার পরিপার্শ্ব প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না। অপচয়কারী প্রভাব অনুপস্থিত, সাধারণত অপচয়কারী প্রভাব উপস্থিত থাকে। এটি একটি আদর্শ ধারণা, এটি বাস্তবিক ধারণা এবং সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়া অপ্রত্যাবর্তক। তাপ ইঞ্জিন, হিট ইঞ্জিন। তাপকে কার্যে পরিণত করার যান্ত্রিক ব্যবস্থাকে তাপ ইঞ্জিন বলা হয়। গঠন কার্য। একটি তাপীয় ইঞ্জিনের নিম্নলিখিত 3টি অংশ থাকে। 1. তাপীয় উৎস, সোর্স বা হিট রিজার্ভার। এটি তাপ শক্তি সরবরাহ করে। 2. তাপগ্রাহক বা নিম্ন উষ্ণতায় তাপীয় উৎস, একে বলা হয় সিঙ্ক। নিষ্কাশিত তাপের যে অংশটি কার্যে রূপান্তরিত হতে পারল না তা নিম্ন তাপমাত্রায় রক্ষিত তাপগ্রাহকে চলে যায়। আর আছে কার্যকরী বস্তু, ওয়ার্কিং সাবস্ট্যান্স। এটি উৎস থেকে কিছু পরিমাণ তাপ নেয়। গৃহীত তাপের মানে এই যে Q1, গৃহীত তাপের কিছু অংশ কার্যে রূপান্তরিত করে W পরিমাণ এবং বাকি অংশ Q2 তাপগ্রাহকে পরিত্যাগ করে। এই সমগ্র প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট চক্রে সম্পাদিত হয়। চক্রের শেষে কার্যকরী বস্তুটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং ইঞ্জিনটি পরবর্তী চক্রের জন্য প্রস্তুত হয়। যেহেতু এই চক্রটি অসংখ্যবার পুনরাবৃত্ত হতে পারে, তাই এই তাপীয় ইঞ্জিন থেকে আমরা নিরবচ্ছিন্নভাবে কার্যের যোগান পাই। উষ্ণতর উৎস এবং তাপগ্রাহককে গ্রাহক উভয়ই তাপগ্রাহিতা অসীম হয়। এর ফলে তাপ গ্রহণ বা বর্জনে উষ্ণতার কোনো পরিবর্তন এদের ঘটে না। এর উষ্ণতা T1 আর এর উষ্ণতা T2। T1 > T2, এর উষ্ণতা বেশি, এর উষ্ণতা কম। তাপগ্রাহকের কার্যপ্রণালী। সাধারণভাবে একটি তাপ ইঞ্জিন এই উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে, Q1 পরিমাণ তাপ গ্রহণ করে, ওই তাপের একটি অংশকে কার্যে রূপান্তরিত করে
এবং অবশিষ্ট অংশ তাপগ্রাহকে বর্জন করে দেয়। এক্ষেত্রে উচ্চ তাপমাত্রার উৎস এবং নিম্ন তাপমাত্রার গ্রাহক এরা হলো দুটি তাপ আধার। সম্পূর্ণ প্রক্রিয়ায় এদের তাপমাত্রা যথাক্রমে T1 এবং T2, T1 গ্রেটার দেন T2। সাধারণভাবে একটি তাপ ইঞ্জিন ক্রিয়া করে চক্রাকার পদ্ধতিতে। এর অর্থ হলো তাপকে কার্যে রূপান্তরের একটি পর্যায় সম্পূর্ণ করে ইঞ্জিনের কার্যকর বস্তুটি আবার তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে এবং পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হয়। এগুলিকেই এক একটি চক্র বলা হয়। প্রতিটি চক্রের ক্রিয়া অভিন্ন, অর্থাৎ প্রতিটি চক্রেই একই পরিমাণ তাপ একই পরিমাণ কার্যে রূপান্তরিত হয়। ইঞ্জিনের কর্মদক্ষতা, এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন। একটি তাপ ইঞ্জিনের লক্ষ্য হল উৎস থেকে গৃহীত তাপকে ব্যবহারযোগ্য কার্যে রূপান্তরিত করা। তাই উৎস থেকে গৃহীত তাপকে বলা হয় ইনপুট, অর্থাৎ এক্ষেত্রে Q1, এবং রূপান্তরিত কার্যকে বলা হচ্ছে কি আউটপুট, এখানে হচ্ছে W। একটি তাপ ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের যতটা অংশ কার্যে রূপান্তরিত করতে পারে তা দিয়ে ওই ইঞ্জিনের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি পরিমাপ করা হয়। প্রতিটি চক্রে, সম্পূর্ণ চক্রে T1 তাপমাত্রার উৎস থেকে ইঞ্জিন দ্বারা গৃহীত তাপ Q1, রূপান্তরিত কার্য W। T2 তাপমাত্রার তাপ গ্রাহকে ইঞ্জিন দ্বারা বর্জিত তাপ Q2। শক্তিতে নেতৃত্ব সূত্র থেকে বলা যায় Q1 সমান W প্লাস Q2, W সমান Q1 মাইনাস Q2। কর্মদক্ষতা ইটা সমান আউটপুট বাই ইনপুট, W বাই Q1 সমান Q1 মাইনাস Q2 বাই Q1, অতএব ইটা সমান 1 মাইনাস Q2 বাই Q1। আদর্শ তাপ ইঞ্জিন, যদি কোনো ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে তবে তাকে আদর্শ তাপ ইঞ্জিন বলা হয়। এক্ষেত্রে T1 উষ্ণতা থেকে এই তাপ আধার থেকে Q1 ইঞ্জিনটা তাপ সংগ্রহ করেছে, দিয়ে পুরোটাই কার্যে রূপান্তরিত করে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে ইটা সমান আউট ইনপুট সমান W বাই Q1 সমান Q1 বাই Q1 সমান 1 সমান 100%। ক্লিয়ার? হিমায়ক বা রেফ্রিজারেটর তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় পাঠানোর যান্ত্রিক ব্যবস্থাকে হিমায়ক বলে। ধরা যায় একটি শীতল বস্তু যেমন একটি বরফ বাক্স T2 তাপমাত্রায় আছে, পরিপার্শ্বের তাপমাত্রা T1 অধিকাংশ ক্ষেত্রেই T2 অপেক্ষা বেশি হয়। ফলে পরিপার্শ্ব থেকে তাপ গ্রহণের দরুন শীতল বস্তুটির তাপমাত্রা বাড়তে থাকে। এবার বস্তুটি যে হারে তাপ গ্রহণ করে, কোনো যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যদি সেই হারে তাপ দেওয়া হয় তবে শীতল বস্তুটির তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ বস্তুটি শীতল অবস্থাতেই থেকে যাবে। এই যান্ত্রিক ব্যবস্থায় সাধারণভাবে কিছু পরিমাণ বাহ্যিক কার্যের সহায়তায় এই হিমায়ক নিম্ন তাপমাত্রা T2 থেকে তাপকে পরিপার্শ্বের উচ্চতর তাপমাত্রা T1 নিয়ে যায়। বাড়িতে ব্যবহৃত রেফ্রিজারেটর হলো এই ধরনের যন্ত্রের একটি প্রকৃষ্ট উদাহরণ। এই হচ্ছে হিমায়কের রেখাচিত্র ছবি। হিমায়কের ক্রিয়াগুণ, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অফ রেফ্রিজারেটর। একটি হিমায়ককে লক্ষ্য করা হলো কিছু পরিমাণ বাহ্যিক কার্যের সহায়তায় শীতল বস্তু থেকে তাপ নিষ্কাশন করা হলো। তাই বাহ্যিক বাইরে থেকে সরবরাহ করা কার্য হলো ইনপুট এবং শীতল বস্তু থেকে নিষ্কাশিত তাপ হলো আউটপুট। তাহলে এবার দেখো, একটা প্রতিটি চক্রে T2 তাপমাত্রায় শীতলতর বস্তু থেকে হিমায়কের গৃহীত তাপ Q2, T1 তাপমাত্রার উষ্ণতর পরিপার্শ্বে হিমায়কের বর্জিত তাপ Q1, বাইরে থেকে সরবরাহ করা কার্য W। শক্তির নীতি সূত্র থেকে পাওয়া যায় W প্লাস Q2 সমান Q1, W সমান Q1 মাইনাস Q2। একটি হিমায়কের ক্রিয়া গুণাঙ্কের সংজ্ঞা দেওয়া হয় এইভাবে: ক্রিয়া গুণাঙ্ক E সমান আউটপুট বাই ইনপুট সমান Q2 বাই W সমান Q2 বাই Q1 মাইনাস Q2 সমান 1 বাই Q1 বাই Q2 মাইনাস 1। আদর্শ হিমায়ক, আইডিয়াল রেফ্রিজারেটর। একটি হিমায়ককে চালাতে যত কম পরিমাণ বাহ্যিক কার্য লাগে হিমায়কটির উৎকর্ষ তত বেশি হয়। যদি কোনো হিমায়ক কোনো বাহ্যিক কার্যের সহায়তা ছাড়াই তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় পাঠাতে পারে
তবে তাকে আদর্শ হিমায়ক বলে। যদি কোনো তড়িৎ শক্তি না পাঠিয়েই বাড়ির রেফ্রিজারেটরটি চালানো যেত, তবে সেটি হতো একটি আদর্শ হিমায়ক। একটি আদর্শ হিমায়কের ক্ষেত্রে W সমান 0, অর্থাৎ Q1 - Q2 সমান 0 বা Q1 সমান Q2। সুতরাং আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক E সমান Q2/W সমান ইনফিনিটি, অর্থাৎ একটি আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্কটি অসীম হয়। চক্র, প্রমাণ সিলিন্ডার পিস্টন ব্যবস্থা। কার্নোচক্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একটি পূর্ণ আবর্তনের প্রতিটি পর্যায়ে কার্যকরী বস্তুর পরিবর্তনগুলি হল প্রত্যাবর্তী। এই কারণে কার্নো ইঞ্জিনের চক্রকে প্রত্যাবর্তক ইঞ্জিনও বলা হয়। এর অংশগুলি হল: 1. তাপ উৎস বা সোর্স, এটি ইঞ্জিনের তাপের উৎস হিসাবে কাজ করে। এই উচ্চ তাপমাত্রা T1 কেলভিন এবং অসীম তাপগ্রাহিতা সম্পন্ন হয়। 2. তাপগ্রাহক বা সিঙ্ক, এটি একটি শীতল বস্তু যা অপেক্ষাকৃত কম তাপমাত্রায় T2 কেলভিন থাকে এবং অসীম তাপগ্রাহিতা সম্পন্ন হয়। 3. অন্তরক আসন ইনসুলেটিং স্ট্যান্ড, এটি তড়িৎ পরিবাহী অপরিবাহী পদার্থ দ্বারা নির্মিত। 4. একটি চোঙ যার তিনটি তলটি সুপরিবাহী কিন্তু দেওয়ালটি তাপের কুপরিবাহী। এর সঙ্গে একটি ঘর্ষণহীন পিস্টন লাগানো থাকে। চোঙের মধ্যে 1 মোল আদর্শ গ্যাস যা ইঞ্জিনের কার্যকরী বস্তু হিসাবে কাজ করে। ইঞ্জিনের মধ্যে কার্যকরী বস্তুকে পরপর 4টি প্রত্যাবর্তক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। কার্নো চক্র, একটি দক্ষিণাবর্তী কার্নো চক্র কাজ করে তাপ ইঞ্জিনের মতো। একটি প্রত্যাবর্তী কার্নো চক্র দুটি সমষ্ণ ও দুটি রুদ্ধতাপীয় ধাপে সংগঠিত হয়। ধরি গ্যাসটির প্রাথমিক চাপ, আয়তন এবং উষ্ণতা যথাক্রমে P1, V1 এবং T1। PV লেখচিত্রে একে A চিহ্ন দ্বারা সূচিত করা হয়েছে। প্রথম পর্যায় প্রত্যাবর্তক সমষ্ণ প্রসারণ, রিভার্সেবল আইসোথার্মাল এক্সপানশন। প্রথমে চোঙটিকে তাপীয় উৎসের উপর রাখা হলো। পিস্টনটিকে বাইরের দিকে ধীরে ধীরে টানা হলো। ভেতরের গ্যাসটি ধীরে ধীরে প্রসারিত হবে, ফলে ওর তাপমাত্রা কমার উপক্রম হবে। কিন্তু তাপ উৎস সংস্পর্শে থাকায় সেখান থেকে সে তাপ সংগ্রহ করে তার স্থির উষ্ণতা T1 কেলভিন স্থির রাখবে। অতএব এক্ষেত্রে গ্যাসের সমষ্ণ প্রসারণ হয়েছে, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটেনি। PV লেখচিত্রে একে AB রেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে। ধরা যাক এই প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃতকার্য W1, আয়তন V1 থেকে V2 হলে Q1 সমান W1 সমান ইন্টিগ্রেশন V1 টু V2 PdV সমান RT1, ইন্টিগ্রেশন V1 টু V2 dV/V সমান RT1 ln V2/V1 সমান কি না BA এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। এখানে চাপ P1 থেকে P2 হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রত্যাবর্তক রুদ্ধতা প্রসারণ, রিভার্সেবল এডিয়াবেটিক এক্সপানশন। এবার চোঙটিকে একটি আদর্শ অন্তরকের উপর রাখা হলো।
পিস্টনটিকে বাইরের দিকে আরও সরানো হলো, ফলে গ্যাসের প্রসারণ হবে। গ্যাসের প্রসারণ V2 থেকে হবে V3, ফলে তাপমাত্রা T2 থেকে কমে হবে T1। ঠিক আছে, এবং চাপ P2 থেকে হয়ে যাবে P3। PV লেখচিত্রে একে BC রেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে রুদ্ধ তাপ কি হবে? প্রসারণ হবে, যেহেতু তাপের পরিবর্তন ঘটছে, তাপ যেহেতু নেয়নি, উষ্ণতার পরিবর্তন ঘটছে। ধরা যাক এই প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃতকার্য W2 সমান ইন্টিগ্রেশন V2 টু V3 PdV সমান ইন্টিগ্রেশন V2 টু V3 K V2 দ্বারা গামা dV সমান K। কারণ আমরা এডিয়াব্যাটিক প্রসেসে জানি P V2 দ্বারা গামা সমান কনস্ট্যান্ট, সেই সূত্র থেকে কাজে লাগিয়েছি। তাহলে ইন্টিগ্রেশন করলে K ইন্টু V2 দ্বারা মাইনাস গামা প্লাস 1 বাই মাইনাস গামা প্লাস 1 V2 টু V3 K বাই 1 মাইনাস গামা 1 বাই V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস 1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ক্যালকুলেশন করলে তোমরা পাবে 1 বাই 1 মাইনাস গামা ইন্টু P3 V3 মাইনাস P2 V2 সমান R বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। অতএব R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2 সমান হবে CBB এর ক্ষেত্রফল। তৃতীয় পর্যায় প্রত্যাবর্তক সমষ্ণ সংকোচন, রিভার্সিবল আইসোথার্মাল কম্প্রেশন। এক্ষেত্রে চোঙটিকে তাপগ্রাহকের উপর বসানো হলো, সিঙ্কের উপর, টেম্পারেচার কত T2। পিস্টনের সাহায্যে ভেতরের দিকে গ্যাসকে ধীরে ধীরে সংকুচিত করা হলো, যাতে তাপমাত্রা T2 স্থির থাকে এবং চাপ ও আয়তন হয় যথাক্রমে P4 V4। অতএব এক্ষেত্রে গ্যাসের সমষ্ণ সংকোচন হয়। PV লেখচিত্রে একে CD দ্বারা রেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে উদ্ভূত তাপ Q2 তাপগ্রাহকে বর্জিত হয়। এক্ষেত্রে গ্যাসের উপর কৃতকার্য W3 সমান হলে Q2 সমান W3 সমান মাইনাস অফ V3 V4 PdV মাইনাস RT2 ln V4 বাই V3 RT2 ln V3 বাই V4। এটা এখানে দেখাচ্ছে কি না, DCCDD এর ক্ষেত্রফল এর সঙ্গে সমান। চতুর্থ পর্যায় প্রত্যাবর্তক রুদ্ধতাপ সংকোচন, রিভার্সিবল এডিয়াব্যাটিক কম্প্রেশন। এক্ষেত্রে চোঙটিকে অন্তরক আসনের উপর বসানো হয়। পিস্টনের সাহায্যে আরও একে সংকুচিত করা হয় গ্যাসটিকে, যাতে তার প্রাথমিক চাপ ও আয়তন P1 V1 এ ফিরে আসে। এক্ষেত্রে তাপমাত্রা T2 থেকে বৃদ্ধি পেয়ে T1 হয়। এক্ষেত্রে গ্যাসের রুদ্ধতাপ সংকোচন হয়। PV লেখচিত্রে একে DA রেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে গ্যাসের উপর কৃতকার্য W4 হলে W4 সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন V4 টু V3 PdV সমান R বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। অতএব এটা কার সঙ্গে কোন ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে? ADDAA এই ক্ষেত্রফলের সঙ্গে সমান। অতএব সম্পূর্ণ প্রক্রিয়ায় মোট কৃতকার্যের W সমান
গ্যাস কর্তৃক কৃতকার্য মাইনাস গ্যাসের উপর কৃতকার্য সমান W1 প্লাস W2 মাইনাস W3 প্লাস W4 সমান W1 মাইনাস W3, যেহেতু W2 এবং W4 সমান সমান R T1 ln V2 বাই V1 মাইনাস T2 ln V3 বাই V4 সমান কি AD CB A এটার ক্ষেত্রফলের সঙ্গে সমান। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা এফিসিয়েন্সি অফ এ কার্নোট ইঞ্জিন ইউজিং অ্যান আইডেল গ্যাস। কার্নো ইঞ্জিনের প্রথম পর্যায়ে এ থেকে বিতে তোমরা যেটা চিত্রে দেখেছিলে সমষ্ণ প্রসারণে গৃহীত তাপ Q1 সমান RT1 ln V2 বাই V1 এক নম্বর সমীকরণ। আবার সংকোচনে সি থেকে ডিতে বর্জিত তাপ Q2 সমান RT2 ln V3 বাই V4। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ইটার সমান 1 মাইনাস Q2 বাই Q1 সমান 1 মাইনাস T2 বাই T1 ln V3 বাই V4 বাই ln V2 বাই V1। এখন আদর্শ গ্যাসের রুদ্ধতাপ পদ্ধতির ক্ষেত্রে টি V2 দ্বারা গামা মাইনাস 1 সমান কনস্ট্যান্ট, এটা 3 নম্বর সমীকরণ। তাই দ্বিতীয় ক্ষেত্রে বি থেকে সিতে রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে T1 V2 টু বার গামা V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 T1 বাই T2 সমান V3 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 4 নম্বর সমীকরণ। আবার চতুর্থ পর্যায়ে ডি থেকে এ তে রুদ্ধতাপ সংকোচনের ক্ষেত্রে T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T1 বাই T2 সমান V4 বাই V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা যা 5 নম্বর সমীকরণ। 4 ও 5 থেকে পাই 4 এবং 5 থেকে পাই V3 বাই V2 সমান V4 বাই V1, অতএব V3 বাই V4 সমান V2 বাই V1, এটা 6 নম্বর সমীকরণ। ফলে 1 ও 2 থেকে পাই Q1 বাই Q2 সমান T1 বাই T2 7 নম্বর সমীকরণ। 3 নম্বর থেকে পাই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ইটার সমান 1 মাইনাস T2 বাই T1 8 নম্বর সমীকরণ। এর থেকে বোঝা যায় কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা শুধুমাত্র উৎস ও তাপের গ্রাহকের তাপমাত্রা দুটির উপর নির্ভর করে। কার্নো উপপাদ্য নির্দিষ্ট দুটি তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল স্বপ্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতা সমান এবং কোনো ইঞ্জিনের কর্মদক্ষতাই প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতার চেয়ে বেশি হতে পারে না। কার্নো হিমায়ক কার্নোট রেফ্রিজারেটর। কার্নো চক্র বামাবর্তী হলে প্রতি চক্রে মানে আগেরটা ইঞ্জিনটা ছিল দক্ষিণাবর্তী, এটা হচ্ছে বামাবর্তী। ছবির দিকে তাকো, আগেরটা কেমন ছিল এই দিকে গিয়ে এই দিকে হয়ে এই দিকে এসছিলাম, এখন এটা বামাবর্তী যাচ্ছে। ঠিক আছে, সে একই রকম হবে, প্রসেসটা উল্টে যাবে। 1 নিম্ন তাপমাত্রা T2 থেকে কিছু পরিমাণ তাপ Q2 গৃহীত হবে। 2 কিছু পরিমাণ বাহ্যিক কার্য W সরবরাহ করতে হবে। 3 উচ্চ তাপমাত্রা T1 এ নিয়ে কিছু পরিমাণ তাপ Q1 বর্জিত হবে। চিত্রে আর একটি রেফ্রিজারেটর হিসাবে কাজ করে। দুটি প্রত্যাবর্তক সমষ্ণ রুদ্ধতাপ প্রক্রিয়া দ্বারা সীমাবদ্ধ বামবর্তী কোনো চক্রটি একটি হিমায়ক হিসেবে কাজ করে, একে কার্নো হিমায়ক বলে। ঠিক আছে, যেহেতু চক্রটির প্রতিটি পদ্ধতি প্রত্যাবর্তক, তাই এই হিমায়ক আটটি হল দুটি তাপমাত্রার মধ্যে ক্রিয়াশীল প্রত্যাবর্তক হিমায়ক। কার্নো ইঞ্জিন না হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স অফ কার্নোট রেফ্রিজারেটর ই সমান আউটপুট বাই ইনপুট সমান শীতল বস্তু থেকে নিষ্কাশিত তাপ বাই বাইরে থেকে সরবরাহ করা কার্য
সমান ডাব্লিউ Q2 বাই ডাব্লিউ সমান Q2 বাই Q1 মাইনাস Q2 সমান 1 বাই Q1 মাইনাস Q2 Q1 বাই Q2 মাইনাস 1। কার্ণ হিমায়কের ক্ষেত্রে কৃতকার্য মাইনাস Q1 সমান ডাব্লিউ সমান RT1 ln V2 বাই V1 বাই V2, Q1 সমান RT1 ln V2 বাই V1 এবং Q2 সমান RT2 ln V3 বাই V4 সমান RT2 ln V2 বাই V1। তাই Q1 বাই Q2 সমান T1 বাই T2, E সমান 1 বাই T1 বাই T2 মাইনাস 1 সমান T2 বাই T1 মাইনাস T2। কার্নো ইঞ্জিন ও হিমায়কের পারস্পরিক রূপান্তর। কার্নো ইঞ্জিন এবং হিমায়ক দুটি তাপগতিবিদ্যার গুরুত্বপূর্ণ যন্ত্র। এদের কাজ ও কার্যপ্রণালী একে অপরের সঙ্গে সম্পর্কিত, কারণ একটি তাপ ইঞ্জিন তাপকে কার্যে রূপান্তর করে এবং অন্যটি কাজকে তাপে রূপান্তর করে। কার্নো ইঞ্জিন ও হিমায়ক উভয়ই প্রত্যাবর্তক, তাই কার্নো ইঞ্জিনকে হিমায়ক রূপে বা কার্নো হিমায়ককে ইঞ্জিনে রূপান্তর করা সম্ভব। এর জন্য কার্নো চক্রের প্রক্রিয়াগুলিকে শুধুমাত্র উল্টে দক্ষিণাবর্তী থেকে বামাবর্তী করতে হবে।